আজকের প্রথম খবরটা হলো করিমগঞ্জ শহর সংলগ্ন দেওপুর গ্রামের তরুণ যুবক আমির উদ্দিনের অকাল মৃত্যু। দেওপুর গ্রামের বাসিন্দা কালাম উদ্দিনের ছেলে আনুমানিক বছর 30-এর তরুণ যুবক আমির উদ্দিনের মৃত্যু ঘটল 7 মার্চ তারিখে, অর্থাৎ রমজান মাসের শুক্রবার রাত 11টা নাগাদ। ঘটনার বিবরণে জানা যায়, গত বৃহস্পতিবার সুস্থভাবে মসজিদ থেকে তারাবির নামাজ আদায় করে বাড়ি ফিরেন এবং রাত্রিতে সেহরিও করেন। সূত্রের খবর অনুযায়ী তিনি টয়লেট করতে যান। তারপর দীর্ঘ সময় ধরে টয়লেট থেকে না ফিরতে দেখে ঘরের লোকেরা তাকে গিয়ে ডাকাডাকি করেন এবং কোনো আওয়াজ না পেয়ে তাকে সেখানে অচেতন অবস্থায় দেখতে পান। পাওয়া খবর অনুযায়ী জানা যায়, তার আচমকা মাথায় ঘূর্ণন করে এবং সেখানে লুটিয়ে পড়েন তিনি, এবং যার জন্য মাথার মধ্যে কিছু আঘাত পায় সে। তারপর তাকে ঘরের ভিতরে নিয়ে যাওয়া হয় এবং তারপর সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় শিলচর ভ্যালি হাসপাতালে, এবং সেখানে গিয়েও শেষ রক্ষা হয়নি। অবশেষে মৃত্যুর কুলে ডলে পড়ে সে। জানা যায়, আমির উদ্দিন টাইলসের কাজ করতেন এবং তিনি টাইলসের মিস্ত্রিও ছিলেন। আমির উদ্দিন অত্যন্ত সরল মনের মানুষ ছিলেন এবং কোনোদিন কোনো মানুষের সাথে ঝগড়াও করেননি। তার এই অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয় স্বজন সহ গোটা দেওপুর, খোলাছড়া এবং নরসিংপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। আজকের পরবর্তী খবরটি হলো, মার্চের শেষে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হবে বললেন মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত নির্বাচন নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, মার্চের শেষের দিকে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। বিহুর মধ্যেই অনুষ্ঠিত হবে নির্বাচন। পঞ্চায়েত নির্বাচন কখন হবে তা নিয়ে রাজ্যের জনগণ উৎকণ্ঠার মধ্যে মুখ্যমন্ত্রী এই ঘোষণা দিলেন। মার্চের শেষে তারিখ ঘোষণার পর রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। আজকের পরবর্তী খবরটি হলো, দলাইয়ে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের সিএমএস কর্মীর উপর হামলা, লুট 84,000 টাকা। দলাই থানা এলাকার বিষ্ণুপুরে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শারীরিকভাবে অক্ষম এয়ারটেল পেমেন্ট ব্যাংকের রেজিস্টার্ড ডিস্ট্রিবিউটর সিএমএস আব্দুল আমিন 2 দুষ্কৃতিকারীর হামলার শিকার হন। হামলাকারীরা তার কাছ থেকে নগদ 84,800 টাকা ছিনিয়ে নেয়। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে। জানা গেছে, আব্দুল আমিন প্রতিদিনের মতো বিভিন্ন এজেন্টদের কাছ থেকে টাকা সংগ্রহ করে ব্যাংকে জমা দেওয়ার জন্য যাচ্ছিলেন। বিকেল 3টা নাগাদ তিনি যখন বাড়ি থেকে বের হন, সেই সময় 2 জন দুষ্কৃতিকারী তার পথ আটকায়। প্রথমে তারা তার সাথে অসংলগ্ন কথাবার্তা বলতে শুরু করে। আব্দুল আমিন এর প্রতিবাদ করলে তারা তাকে মারধর শুরু করে। এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। জ্ঞান ফিরলে তিনি দেখেন তার হাতের কালো পলিথিনে মুড়ানো টাকা নিয়ে দুষ্কৃতীরা স্কুটিতে করে পালিয়ে যাচ্ছে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর আব্দুল আমিন দলাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা এবং সাধারণ মানুষ তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা পুলিশের কাছে দ্রুত অপরাধীদের গ্রেফতার করার দাবি জানিয়েছেন। আজকের পরবর্তী খবরটি হলো, অ্যাসিড হামলার অভিযোগে গ্রেফতার বশির উদ্দিন, বাড়িতে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই 3টি ঘর। অ্যাসিড হামলার অভিযোগে গ্রেফতার হলেন রাতাবাড়ির কবিরাজ বশির উদ্দিন ও তার সহযোগী ইসলাম উদ্দিন। বুধবার রাতে তাদের গ্রেফতার করে রাতাবাড়ি পুলিশ। পরদিন ধৃতদের আদালতে তোলার পর জেল হাজতে টাই হয়েছে 2 জনের। এই হামলার পরিপ্রেক্ষিতে আক্রান্তদের পক্ষে রাতাবাড়ি থানায় এজাহার দায়ের করা হয়েছিল। ফলে পুলিশ তদন্তে নেমে 2 জনকে গ্রেফতার করে। বশির উদ্দিনের বিরুদ্ধে অ্যাসিড ও কেমিক্যাল অবৈধভাবে ব্যবহারের অভিযোগ তুলেছিলেন এলাকার সমাজকর্মী এনামুদ্দিন, আবুল, নাজিমুদ্দিন আহমেদ, শামীম আহমেদ সহ অনেকেই। এদিকে মঙ্গলবার রাতে অভিযুক্ত বশির উদ্দিনের বাইদের বাসগৃহে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বশির উদ্দিনের পাকা গৃহের তেমন ক্ষতিসাধন না হলেও তার বাইদের 2-3টি ঘর আগুনে ছাই হয়ে যায়। ধৃত বশিরের বাইয়েরা এই ঘটনার জন্য অ্যাসিড হামলার পীড়িতদের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলেছেন। তাদের ভাষ্যমতে অ্যাসিড হামলার ঘটনা ডাহা, মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। বশির উদ্দিনের এক ভাই জামাল উদ্দিনের ভাষ্যমতে অগ্নিকাণ্ডের ফলে তাদের 70 থেকে 80 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। যারাই তাদের উপর অ্যাসিড হামলার অভিযোগ করেছেন তারাই নাকি অগ্নিসংযোগ করেছে। বশির উদ্দিনের বড় ভাই শাহাবুদ্দিন জানান, অগ্নিকাণ্ডের ফলে বাড়িঘরের পাশাপাশি তার নগদ 10 লক্ষ টাকা নাকি পুড়ে গেছে। এদিকে অ্যাসিড হামলার শিকার জিয়াউর রহমানের ছেলে তানবীর আহমেদের বক্তব্য, অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ও সাজানো নাটক। আসলে ঘটনার মূল অন্যদিকে ঘুরিয়ে দিতে ওই পরিকল্পনা
করা হয়েছিল। যাদের বিরুদ্ধে অগ্নিসংযোগের অভিযোগ উত্থাপিত হয়েছে তারা এখনও শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছেন। ফলে তারা কি করে বশির ও তার ভাইদের ঘরে অগ্নিসংযোগ করলেন। আজকের পরবর্তী খবরটি হলো শ্রীভূমি করিমগঞ্জে এনএইচএম কর্মীদের আন্দোলনে সামিল কংগ্রেস। রাজ্যের বিভিন্ন জেলার সঙ্গে সঙ্গতি রেখে শ্রীভূমি করিমগঞ্জ জেলায়ও 3 দিনের কর্মবিরতি পালন করেন স্বাস্থ্য বিভাগের অধীনে কর্মরত এনএইচএমের কর্মীরা। মঙ্গলবার থেকে শুরু হওয়া কর্মবিরতি শেষ হয় বৃহস্পতিবার। এদিন সরকারি হাসপাতালে ধর্মঘটে সামিল কর্মীদের সঙ্গে আন্দোলনে সামিল হন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী, সহসভাপতি বিশ্বজিৎ ঘোষ, সাধারণ সম্পাদক সুব্রত দেব সহ অন্যান্যরা। স্বাস্থ্য বিভাগের অস্থায়ী কর্মীদের চাকরি স্থায়ীকরণ সহ অন্যান্য দাবি পূরণে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। আজকের পরবর্তী খবরটি হলো 2027 সালের মধ্যে ভারত বিশ্বের 3য় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে 2027 সালের মধ্যে ভারত বিশ্বের 3য় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে জোর দিয়ে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার সিআইএসএফ এর 56তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় অমিত শাহ বলেছেন, সিআইএসএফ দেশের উন্নয়নের একটি অংশ এবং দেশ জুড়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিতে সিআইএসএফ সুরক্ষা প্রদান করে আসছে। মহিলা সিআইএসএফ ব্যাটালিয়নকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলায় অত্যাধুনিক সুযোগ সুবিধা চালু করার ক্ষেত্রে সরকারের সাফল্য বর্ণনা করেছেন। তিনি বলেন, তামিলনাড়ু দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন, সিআইএসএফ কর্মীদের স্বাস্থ্যের যত্ন সরকার নেয়। আজকের পরবর্তী খবরটি হলো সাহিত্য একাডেমি অনুবাদ পুরস্কার পাচ্ছেন অসমের 3 জন। 2024 সালের সাহিত্য একাডেমি অনুবাদ পুরস্কার ঘোষণা করা হয়েছে। 21টি ভাষায় এই পুরস্কার দেওয়া হয়। অসমের 3 জন এই পুরস্কার পাচ্ছেন। অঞ্জন শর্মা অসমিয়া ভাষায় সাহিত্য একাডেমি অনুবাদ পুরস্কারে ভূষিত হয়েছেন। একইভাবে বড় ভাষার সাহিত্যিক উত্তরা বসুমতিয়ারি সাহিত্য একাডেমির অনুবাদ পুরস্কার পেয়েছেন। বাসুদেব দাস সাহিত্য একাডেমির বাংলা অনুবাদ পুরস্কার পেয়েছেন। আজকের পরবর্তী খবরটি হলো লেখক ইমদাদুল্লাহ হাবিবি প্রয়াত। নিয়াইগ্রাম 2য় খণ্ড খালপাড়ের বাসিন্দা নিয়াইগ্রাম এমই স্কুলের প্রধান শিক্ষক তথা লেখক ইমদাদুল্লাহ হাবিবি প্রয়াত হলেন। শুক্রবার সন্ধ্যা 6টা 30 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল 57 বছর। শনিবার বেলা 1টা 30 জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। তিনি রেখে গেছেন স্ত্রী, 5 ছেলে, 1 মেয়ে সহ গুণমুগ্ধদের। প্রয়াত দীর্ঘদিনে দুরারোগ্যে ভুগছিলেন। আজকের পরবর্তী খবরটি হলো মায়ের গয়না বন্ধক দিয়ে নৌকা কেনেন। মহাকুম্ভের 45 দিনে প্রয়াগরাজের পিন্টুর রোজগার শুনলে চোখ কপালে উঠবে। 45 দিন ধরে প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ। মহাকুম্ভে যোগ দিয়ে কোটি কোটি মানুষ পুণ্য অর্জন করেছেন বলে বিশ্বাস। আর এই কুম্ভই জীবন পুরোপুরি বদলে দিয়েছে প্রয়াগরাজের নৈনির বাসিন্দা এক সাধারণ মাঝির। ঘটনাটি প্রথম উত্তরপ্রদেশ বিধানসভায় জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মহাকুম্ভ কিভাবে মানুষের রোজগারের পথ খুলে দিয়েছে তা বলতে গিয়ে নৌকা চালকদের রোজগারের কথা তুলে ধরেন তিনি। তখনই জানা যায় মহাকুম্ভের 45 দিন নৌকা চালিয়ে প্রায় 30 কোটি টাকা রোজগার করেছেন নৌকা চালক পিন্টু মাল্লা। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।